নাগপুরের রচনা একদিন স্কুল থেকে বাড়ি এসে তার মাকে বলে, মা, কালকে স্কুল থেকে সব বাচ্চাদের পিকনিকে নিয়ে যাচ্ছে, তাই জন্য টিচার বলেছে সবাইকে ৩০০ টাকা করে আনতে হবে। মা, তুমিও আমাকে পিকনিকে যাওয়ার জন্য টাকা দেবে তো? মারে, জানিস আজকাল আমার সেলাইয়ের কাজ খুবই কম হয়, কারণ আমার সেলাই মেশিনটা ভালো করে কাজ করে না, আর এখন সবাই রেডিমেড জামা কাপড়ই কিনে নেয়, তাই জন্য ইনকামও আর তেমন হচ্ছে না রে মা। আসলে সন্তোষের কাছে থাকা সেলাই মেশিনটা পুরনো হয়ে গেছিল, কারণ সে অন্য কারোর থেকে একটি সেকেন্ড হ্যান্ড সেলাই মেশিন কিনে এনেছিল। আর রচনা ছিল খুবই বুদ্ধিমতী মেয়ে। সে তার মাকে বলল, ঠিক আছে মা, আমি কালকে পিকনিকে যাব না। আমাকে ক্ষমা করে দে মা, আমি কেমন মা, নিজের মেয়ের ছোট ছোট ইচ্ছেগুলোকেও পূরণ করতে পারি না। এটা তুমি কি বলছো মা? তুমি খুশি থাকলেই আমি খুশি, তুমি আমার সাথে থাকলেই সারা পৃথিবীর খুশি থাকে আমার সঙ্গে। সন্তোষ লোকেদের কাপড় সেলাই করার কাজ করত, কিন্তু এখন তো বেশিরভাগ লোক মল থেকে শপিং করে, নইলে অনলাইনে অর্ডার করে নেয়। তাই সন্তোষকে ছোটখাটো অর্ডারের কাজ করেই তার দিন চালাতে হয়, যার কারণে তার ইনকামও কম হতো। আর এই অল্প টাকাতে সংসার চালিয়েই মা ও মেয়ে তাদের জীবনে এগিয়ে চলছিল। কিন্তু গরিব হওয়ার জন্য রচনাকে নিয়ে তার স্কুলের মেয়েরা খুব মজা করত। তার পুরনো মোজা ও ছেঁড়া জামা দেখে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। রচনা, তোর কাছে নতুন স্কুল ড্রেস কেনার টাকা না থাকলে আমাকে বল, আমার বাবা আমার জন্য নতুন ড্রেস কিনে এনেছে, আমি তোকে আমার পুরনো ড্রেসটা দিয়ে দেব নয়। তুই আর কতদিন এমন ছেঁড়া ড্রেস পরে স্কুলে আসবি? না, আমি তোমাদের পুরনো স্কুল ড্রেস নেব না, আমার মা এই ছেঁড়া জামাটাকে সেলাই করে নতুন করে দেবে। আচ্ছা, তোর মা এত ভালো দর্জি যখন, তোর ওই ছেঁড়া মোজাটাও ওনাকে দিয়ে সেলাই করিয়ে নিবি। এই বলে ওই বাচ্চাগুলো হাসতে থাকে, আর রচনা খুবই অপমানিত বোধ করে। আর সে বাড়ি এসে তার মাকে বলে, কোনো ব্যাপার নয় মা, তুই ওদের কথায় কান দিস না, শুধু মন দিয়ে পড়াশোনা কর। হ্যাঁ মা, বাবা আজকে বেঁচে থাকলে আমাদের এত কষ্ট করতে হতো না, তাই না? হ্যাঁ রে মা, কিন্তু এখন তো কপালে শুধু কান্নাই লেখা। না মা, আমরা কাঁদব না, আমরা সব কঠিন পরিস্থিতির মোকাবিলা করব। রচনার বাবা রিকশা চালাতো। একদিন সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যায়। তারপর থেকে রচনা আর তার মা একা হয়ে যায়, কিন্তু তার বাবার রিকশাটা এখনো তাদের সঙ্গেই ছিল। মা, আমিও বাবার মতো রিকশা চালাবো। কিন্তু রচনা, এখন তো তুই খুবই ছোট, তুই কিভাবে রিকশা চালাবি? মা, তুমি চিন্তা করো না, আমি রিকশা চালাতে পারবো। ঠিক আছে মা। পরের দিন থেকে রচনা তার বাবার রিকশা চালিয়ে স্কুলে যেত, আর সেই সঙ্গে স্কুলে যাওয়া অন্য মেয়েদেরকেও সে রিকশায় বসিয়ে স্কুলে নিয়ে যেত। আর বিকালবেলাতে ওই মেয়েগুলোকেই স্কুল থেকে নিয়ে বাড়ি পৌঁছিয়ে দিত। আর এর থেকে রচনা যা ইনকাম করত তা তার মায়ের হাতে দিত সংসার চালানোর জন্য। কিন্তু এইসব শুনে রচনার স্কুলের অনেক মেয়েরাই রচনাকে রিকশাওয়ালি বলে তাকে নিয়ে মজা করত। তাতে কি হয়েছে, কষ্ট করে পয়সা ইনকাম করি, মাকে সাহায্য করি, কারো কাছে ভিক্ষা তো চাই না। রচনা জবাব দিয়ে সবার মুখ বন্ধ করে দেয়। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন স্কুলে প্রিন্সিপাল ম্যাম অ্যানাউন্স করে যে, বাচ্চারা, পরশু আমাদের স্কুলে ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা আছে, সব বাচ্চারা ওই কম্পিটিশনে অংশগ্রহণ করবে, আর যে ফার্স্ট হবে তাকে 20,000 টাকা দেওয়া হবে। অ্যানাউন্সমেন্ট শুনেই রচনা ভাবল, এই পুরস্কারটা আমি পেলে মায়ের জন্য নতুন সেলাই মেশিন কিনতে পারবো, কিন্তু ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতায় পরার জন্য কাপড় কোথা থেকে পাবো? রচনার ক্লাসের মেয়েরা তাকে বলে, রচনা, ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে তুই কি ড্রেস পরবি? বল বল। ও আর কি পরবে, ওর কাছে তো একটা ভালো স্কুল ড্রেসও নেই। হ্যাঁ। রচনা, আমার কাছে একটা পুরনো ড্রেস আছে, তোর জন্য এনে দেবো ওটা। না, আমার তোদের পোশাকের দরকার নেই, আমার মা আমার জন্য নতুন কিছু তৈরি করে দেবে। হ্যাঁ, তোর মা অন্যদের কাপড় থেকে নিশ্চয়ই কাপড় চুরি করে রেখেছে, ওখান থেকে জামা বানিয়ে নিস। বান্ধবীদের কথা শুনে রচনা উদাস হয়ে যায়, আর সে স্কুল থেকে বাড়ি এলে তার মা তাকে খাবার দিয়ে বলে, রচনা, মা এসেছিস, আয় খাবার খেয়ে নে। না মা, আমার খিদে নেই। কেন খিদে নেই? এখন তো তুই দ্বিগুণ পরিশ্রম করিস, না খেলে একসঙ্গে পড়াশোনা আর কাজ করবি কি করে? রচনা তখন স্কুলের সব কথা তার মাকে বলে।
মা, স্কুলের সব বাচ্চারা আমাকে নিয়ে মজা করে। আমার স্কুলে ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা হবে, আর যে কোনোভাবেই আমাকে ওটা জিততে হবে, যাতে আমি ওদের মুখ বন্ধ করতে পারি। কিন্তু প্রতিযোগিতাতে তুই কি পরে যাবি? আমার কাছে তো অত টাকাও নেই যে তোকে নতুন ড্রেস কিনে দেব। তখনই রচনার নজর পড়ল ঘরে থাকা তার পুরনো খাতাগুলোর দিকে। খাতাগুলো ভরে গেছিল বলে ঘরের কোনায় রাখা ছিল। মা, আমার এইসব কবে কবে আর কাজে লাগবে? এই কাগজগুলো দিয়ে আমরা একটা প্রিন্সেস গাউন বানাবো। কপির কাগজের গাউন? হ্যাঁ মা, কাগজের গাউন। এর আগে এমন ড্রেস কেউ দেখেনি। ঠিক আছে মা, আমি তোর জন্য কাগজের গাউন বানিয়ে দেব। তারপর মা আর মেয়ে মিলে খুব পরিশ্রম করে 3 দিনের মধ্যেই একটা সুন্দর কাগজের গাউন বানিয়ে ফেলে। সেই সঙ্গে সে ভীষণ সুন্দর একটা ক্রাউনও রচনার জন্য তৈরি করে। এরপর প্রতিযোগিতার দিনে রচনা কাগজের ক্রাউন আর গাউন পরে প্রতিযোগিতায় যায়। কিন্তু রচনাকে দেখে তখনও সব বাচ্চারা হাসতে থাকে। আরে রচনা, এটা তুই কি পরে এসেছিস? দেখিস হাওয়া দিলে আবার তোর গাউন উড়ে না যায়। হি হি হি। আমার মা আর আমি অনেক পরিশ্রম করে এটা বানিয়েছি। কাগজের গাউন বানাতে অনেক কষ্ট হয়েছে। কিছুক্ষণ পর প্রতিযোগিতা শুরু হয়। সব মেয়েরা এক এক করে স্টেজে এসে র্যাম্প ওয়াক করে। আর সবশেষে রচনা তার কাগজের গাউন পরে স্টেজে আসে। আর রচনার কাগজের গাউন জাজেসদের খুবই পছন্দ হয়। আর তারা রচনাকে বিজয়ী ঘোষণা করে ফার্স্ট প্রাইজের সঙ্গে 20,000 টাকা দিয়ে তাকে বলে, রচনা, তোমার এই তৈরি করা কাগজের গাউনটা খুবই সুন্দর। আমি এরকম গাউন আগে কখনো দেখিনি। স্যার, এটা আমার মায়ের পরিশ্রমের ফল। আমার মা খুব কষ্ট করে গাউন বানিয়েছে। আচ্ছা, যদি উনি এখানে এসে থাকেন তাহলে ওনাকে অবশ্যই স্টেজে ডাকা হোক। রচনার মা, আপনি অবশ্যই একবার স্টেজে আসবেন। এরপর সন্তোষ স্টেজে আসে। জাজেস তার কারিগরির খুবই প্রশংসা করে। আর অডিয়েন্সে বসে থাকা সমস্ত প্যারেন্টসরা করতালি দিয়ে সন্তোষকে সম্মান জানায়, যা দেখে সন্তোষের চোখে জল চলে আসে। তারপর রচনা তার মাকে সেই টাকা আর ট্রফি দেয়। সেই সঙ্গে তার মাকে প্রণামও করে। আর রচনার ক্লাসের সমস্ত মেয়েদের মাথা লজ্জায় নিচু হয়ে যায়। রচনা আর তার মা খুশি হয়ে বাড়ি আসে। আর তারপর প্রাইজের টাকা দিয়ে রচনা তার মায়ের জন্য একটা নতুন সেলাই মেশিন কেনে। আর কিছুদিনের মধ্যেই তার কাগজের গাউনের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে। আর কাপড়ের বড় বড় ব্যবসায়ীরা তার কাছে এসে অনেক অর্ডারও দিয়ে যায়। আর এত অর্ডার পাওয়ার কারণে সন্তোষের অনেক ইনকাম হয়। আর দেখতে দেখতে তারা বড়লোক হয়ে যায়। ওয়াও, এই লিপস্টিকটা কত সুন্দর লাগছে আমার ফেসে। আর এই আইশ্যাডো, এটা অনেক বিউটিফুল। বাট এই ড্রেসটা, এটার কিছু একটা করতে হবে। আরে দিদি, এটা কি করছো তুমি? এত সুন্দর ড্রেসটা কেন ছিঁড়ছো? চুপ কর তো। এই ড্রেসটা আমার। আমি ছিঁড়বো না সেলাই করব, আমার ব্যাপার। তুই নিজের মুখটা বন্ধ রাখতো। আমার রুম ক্লিন করতে এসেছিস না, সেটাই কর। আর চুপচাপ যা এখান থেকে। তোমার ঘর তো আমি সকালবেলাই পরিষ্কার করে দিয়েছি দিদি, আমি সেজন্য আসিনি। তাহলে কেন এলি? আসলে দিদি, কাল তো কলেজে ফ্রেশার্স পার্টি আছে, তো তুমি কি আমায় একটু মেকআপ করে দেবে দিদি? কি বললি মেকআপ? ওতে তোর কি হবে? তুই কালীকুষ্টি থেকে আমার মতো ফর্সা সুন্দরী দেখতে হবি নাকি? আর তাছাড়া একটা কথা বলতো, তুই পার্টিতে কি পরে যাবি? আসলে মায়ের একটা শাড়ি আছে তো, ওটাই পরবো। সত্যি তোর কিচ্ছু হবে না। একেই তো তোর এই বিশ্রী কালো বদন, তার উপরে আবার শাড়ি। এর থেকে ভালো তুই ফ্রেশার্স পার্টিতে নাই যা। এটা তোর জন্য ভালো আর আমার জন্য। এই বলে শিলা ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। একে অপরের খুড়তুতো বোন ছিল। সোনিয়া শিলার পিসির মেয়ে ছিল, যে প্রথমে তার বাবা এবং তারপরে তার মা সবিতার মৃত্যুর পর একদম একা হয়ে গিয়েছিল। তাই তার মামা শৈলেন্দ্র, মানে শিলার বাবা, সোনিয়াকে নিজের বাড়িতে এনে তাকে নিজের কাছে রেখেছিল। উনি সোনিয়ার অ্যাডমিশন শিলার সঙ্গে একই কলেজে করিয়ে দিলেন। কিন্তু এসবের পরেও সোনিয়ার একাকিত্ব কিছুতেই দূর হলো না, কারণ ওর মামি শালিনী আর শিলা কেউই সোনিয়াকে দুচক্ষে সহ্য করতে পারত না। কারণ সোনিয়ার গায়ের রং একটু চাপা ছিল। এই কারণে ওরা দুজনেই সবসময় ওর গায়ের রং নিয়ে মজা করত। মামি, আমি জলখাবার বানিয়ে দিয়েছি, এবার যাই। কেন? ঘরে কি শুধু জলখাবারই বানাতে হয় নাকি? ওই যে কাপড়গুলো দেখছিস, ওগুলোকে ধোবে। কিন্তু মামি, আমায় যে কলেজ যেতে হবে। উফ, একে তো চেহারাটা দেখতে পুরো অপয়ার মতো, আর তার উপরে কাজ না করার বাহানাতে পিএইচডি। আর তাছাড়া তুই কলেজের ফ্রেশার্স পার্টিতে গিয়ে কি করবি? কেন মামি, আমি কেন যেতে পারি না ফ্রেশার্স পার্টিতে?
শিলা দিদি তো অনেক আগেই চলে গেছে, তুমি তো ওকে বারণ করনি। আচ্ছা, তাহলে এখন তুই আমার মেয়ে শিলার সঙ্গে নিজেকে তুলনা করবি? তুই যে ওর পায়ের ধুলোর সমতুল্য না। নিজের ছেলেটা আয়নায় কখনো দেখেছিস? তোর ভাগ্য ভালো যে আমরা তোকে এখানে আশ্রয় দিয়েছি, না হলে এতদিনে তো তুই রাস্তার ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতিস। তাই চুপচাপ গিয়ে কাজ কর। এরকমটা সোনিয়ার সঙ্গে প্রায় রোজ দিনই হতো। কখনো শালিনী আবার কখনো শিলা ওর শ্যামলা রঙের জন্য ওকে নিয়ে মজা করার একটি সুযোগও ছাড়তো না। ওদের এই ব্যবহারে সোনিয়া খুব কষ্ট পেত আর সবসময় ওর মায়ের কথা মনে পড়তো। মা, তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে? তুমি তো আমায় কখনোই কুৎসিত বলনি, বরং আমি তো তোমার কাছে পড়েছিলাম না মা। কিন্তু তুমি তো ভরসা ছিলে, তাহলে আমি এরকম কেন হলাম মা? কেন এরকম হলাম? এই বলে সোনিয়া ওর মায়ের ফটো বুকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তখন হঠাৎই ও লক্ষ্য করলো যে ওর মায়ের ফটোর ফ্রেমটা একটু ভেঙে যেতে লাগলো। এই দেখে সোনিয়া ওটা ঠিক করার চেষ্টা করলো তো ঠিকই, কিন্তু সেটা দুভাগ হয়ে ভেঙে গেল। সোনিয়া এটা দেখে চমকে গেল যে ওই ফটো ফ্রেমের ভেতরে একটি চাবি ছিল। আরে এই চাবিটা আবার কোন তালার? আর মায়ের ফটো ফ্রেমের ভেতরেও বাকি করে এলো? তখনই হঠাৎ ওর কিছু মনে পড়ল। আরে এই চাবিটা ওই তালাটার নয় তো? এই বলে সোনিয়া সঙ্গে সঙ্গে উঠে ওর মায়ের পুরনো সিন্দুকের কাছে গেল আর সেটি খুলে ফেলল। ওই সিন্দুকে সোনিয়া মায়ের জিনিসগুলো সামলে রেখেছিল। ওই জিনিসপত্রগুলোর মধ্যে একটি বাক্সও ছিল যাতে তালা লাগানো ছিল। সোনিয়া তার মা বেঁচে থাকতে ওই বাক্সটি তাদের বাড়িতে কখনোই দেখেনি, কিন্তু মায়ের মৃত্যুর পর ওই বাক্সটি তার মায়ের জিনিসগুলোর মধ্যেই ছিল। কিন্তু যদিও সে তখন চাবি না থাকায় ওই বাক্সটি খুলতে পারেনি, তাই আজ চাবিটি পেয়ে সে বাক্সটিকে খোলার চেষ্টা করল। আরে এই তালাটা তো খুলে গেল, কিন্তু মা এই চাবিটাকে এত লুকিয়ে কেন রেখেছিল? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এই বলে সোনিয়া যখনই ওই বাক্সটিকে খুলল, তখনই সে লাল মখমল কাপড়ে মোড়া একটি ফেস ক্রিম দেখতে পেল। আরে এটা তো সেই ফেস ক্রিমটা যেটা মা সবসময় মুখে মাখতো, কিন্তু মা এটাকে এই বাক্সে কেন রেখেছে তালাবন্দি করে? এই বলে সোনিয়া যখনই ওই বাক্সটিকে একটু উল্টে পাল্টে দেখল, তখনই সে একটি কাগজ দেখতে পেল। সেখানে একটি চিঠি ছিল যা সোনিয়ার মা ওকে লিখেছিলেন। ও সেটি খুলে পড়তে শুরু করলো। সোনিয়া, মা আমার, এই চিঠির সাথে যে ফেস ক্রিমটা পেয়েছো, এটা কিন্তু কোনো সাধারণ ক্রিম নয়, এটা একটা জাদুর ক্রিম। মনে আছে তুমি আমাকে শুধু একটা কথাই বারবার জিজ্ঞাসা করতে, যখন আমি এত ফর্সা তুমি কেন কালো? আজকে তোমাকে আমি একটা খুব বড় সত্যি কথা বলবো। সেটা হলো, আমি ছোটবেলায় ঠিক তোমার মতোই শ্যামলা রঙের ছিলাম। সবাই আমার রং নিয়ে উপহাস করত, তাই আমার কোথাও যেতে ভালো লাগতো না। আমি সারাদিনই ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতাম। কিন্তু হঠাৎই একদিন আমার কাছে এই জাদুর ফেস ক্রিমটা এলো, আর এটা লাগানোর পরেই আমার রূপের ঝলকে আমার জীবনটাই বদলে গেল। আর তাই আজ এই জাদুর ক্রিমটাই আমি তোমাকে দিতে চাই। আর তার সাথে আর একটা কথা যেটা তোমার জানা খুব দরকার। সোনিয়ার মা তাকে আর কি লিখতে চেয়েছিলেন তা সোনিয়া জানতে পারল না, কারণ চিঠির ওই অংশটুকু যে ছেঁড়া ছিল। এখন কি যে করি জানি না মা আমাকে কি বলতে চেয়েছিল। ওসব তো পরে ভাববো, এখন আগে দেখি এটা সত্যি জাদুর ফেস ক্রিম কিনা। এই বলে সোনিয়া ওই জাদুর ফেস ক্রিমটি হাতে নিয়ে আয়নার কাছে গেল, আর তারপর কৌটো থেকে একটু ক্রিম নিয়ে সে নিজের মুখে মাখলো। এটি মাখার পরেই সোনিয়ার আশেপাশে জাদুর চমক খেলে গেল, তাই সোনিয়ার চোখটা বন্ধ হয়ে গেল। আর তারপর এটা আমি? সত্যি কি আমি? আমার যে বিশ্বাসই হচ্ছে না, এ তো চমৎকার হয়ে গেল। এটা তো সত্যি একটা জাদুর ফেস ক্রিম। সোনিয়ার চেহারা পুরোপুরি বদলে গিয়েছিল। ওর চেহারা পরিষ্কার এবং ফর্সা হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ওর চেহারায় রং পাল্টানোর সাথে সাথে মেকআপও হয়ে গিয়েছিল। সোনিয়া লক্ষ্য করল যে ও ওই ফেস ক্রিম লাগানোর সাথে সাথে সে ঠিক তেমনটাই ফর্সা হয়ে গেল যেমনটা সে সবসময় চাইত। সোনিয়া খুব খুশি ছিল। শেষ পর্যন্ত তার সুন্দর হওয়ার ইচ্ছেটা যে পূরণ হয়ে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে মায়ের শাড়ি পরে কলেজের ফ্রেশার্স পার্টিতে চলে গেল। পার্টিতে এখনো পর্যন্ত সবাই শিলাকে নিয়েই কথা বলছিল, কিন্তু সোনিয়া সেখানে পৌঁছতেই সবার নজর সোনিয়ার দিকেই চলে গেল। রোহান, কোথায় যাচ্ছ? চলো না ডান্স করি। আরে না না না, মানে এখন না, একটু পরে করছি। এই বলে শিলার খুব ভালো বন্ধু রোহন সেখান থেকে চলে গেল আর সোজা সোনিয়ার কাছে গিয়ে ওকে ডান্স করার জন্য জিজ্ঞাসা করলো। এই দেখে শিলার খুব রাগ হলেও সে তখন কিছুই করতে পারল না, কারণ সে যে সোনিয়াকে চিনতেই পারেনি। কিন্তু অন্যদিকে সোনিয়া জীবনে প্রথমবার এতটা দাম পাচ্ছিল, তাই সে রোহনের সঙ্গে অনেকক্ষণ ধরেই নাচ করলো। তারপর পার্টি শেষে সে আবার বাড়ি ফিরে এলো।
বাড়ি ফিরে মুখটা ধোয়া মাত্রই ওর চেহারা পুনরায় আগের মতনই হয়ে গেল। আচ্ছা, তাহলে এই ফেস ক্রিমটা লাগানোর পর আমাকে জল থেকে দূরে থাকতে হবে। সোনিয়া ওই জাদুর ফেস ক্রিমের কথা কাউকেই বলল না। ও বাড়ি থেকে বেরোনোর সময় চুপচাপ ওই ফেস ক্রিমটা লাগিয়ে নিত, আর তারপর বাড়িতে ফিরে আসার আগেই জল দিয়ে ওর মুখটা ধুয়ে নিত। বেশ কিছুদিন এরকমই চলতে লাগলো। কিন্তু একদিন কলেজের ওয়াশরুমে শিলা সোনিয়াকে নিজের মুখ ধুতে দেখে ফেললো। এইসব দেখে সে খুব রেগে গিয়ে সোনিয়ার কাছে গিয়ে বলল, আচ্ছা, তো তুই আমাকে এত হিংসে করিস যে তুই কালা জাদু করতে শুরু করলি? দাঁড়া, আমি মাকে তোর নামে নালিশ করছি, এখন মাই তোকে শায়েস্তা করবে। না না দিদি, আমি সত্যিই কোনো কালা জাদু করিনি। একদম মিথ্যে বলবি না, আমি নিজের চোখে দেখেছি যে তুই মুখ ধোয়ার আগে অন্য আরেকজন ছিলিস। তুমি যেটা দেখেছো ওটা মিথ্যে নয় দিদি, কিন্তু আমায় বিশ্বাস করো, ওটা কোনো কালা জাদু নয় দিদি, ওটা আমার মায়ের স্মৃতি, মায়ের দেওয়া জাদুর ফেস ক্রিম। সোনিয়া শিলাকে ওই ক্রিমের ব্যাপারে সব সত্যিটা জানালো। শিলা সঙ্গে সঙ্গে ওই ক্রিমটা সোনিয়ার হাত থেকে ছিনিয়ে নিয়ে নিজের ব্যাগে রেখে দিল। দিদি, এটা কি করছো তুমি? ওটা আমার ক্রিম, আমাকে ফেরত দাও। চুপ করে থাক বলছি পোড়ামুখী, এই পৃথিবীর কোনো মূল্যবান জিনিস তোর জন্য হতেই পারে না। এই বলে শিলা সেখান থেকে চলে গেল। আর বাড়ি ফিরে প্রথমে ওই ফেস ক্রিমটা নিজের মুখে মাখলো। সে তো প্রথম থেকেই ফর্সা ছিল, কিন্তু তাও সে আরো সুন্দর হতে চেয়েছিল। সে ক্রিমটি মুখে মাখতেই আবার ওই জাদুর চমক খেলে গেল। আর তারপর শিলা দেখলো, এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল আমার চেহারার সাথে? ওই জাদুর ফেস ক্রিমটি শিলার চেহারায় বিপরীত প্রভাব ফেললো। ওর গায়ের রং কালো হয়ে গেল। আর এই দেখে সে জোরে জোরে কাঁদতে লাগলো। সোনিয়া বাড়ি ফিরে এইসব দেখে শিলাকে বলল, তুমি একদম চিন্তা করো না দিদি, তুমি জল দিয়ে মুখটা ধুয়ে নাও, দেখবে আবার আগের মতোই হয়ে যাবে। শিলা সোনিয়ার কথা মতো জল দিয়ে মুখটা ধুতেই ওর চেহারা আবার আগের মতোই হয়ে গেলে ও ওর দিকে ক্রিমটি ছুড়ে দিয়ে বলল, নে, তুই রাখ তোর এই জঘন্য ক্রিম, আমার চাই না। সোনিয়া নিজের ক্রিমটিকে ফেরত পেয়ে খুব খুশি হলো, কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে ওই ফেস ক্রিম শিলার ওপর কেন বিপরীত প্রভাব ফেলল। সোনিয়া আরেকবার ওই বাক্সটিকে নেড়ে ছেড়ে দেখলে চিঠির ছিঁড়ে যাওয়া অংশটি বেরিয়ে আসে। আর সোনিয়া ওটি পড়তে শুরু করলো। মা, এই ফেস ক্রিমের আসল জাদুটা হলো এই যে এই ক্রিমটা মানুষের মনের রঙের ছাপটাই তার মুখের ওপর ফেলে, তাই এই ক্রিমটা তোমার মনের রংটাই কিন্তু ফুটিয়ে তুলবে। এখন সোনিয়া তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল, আর তার সাথে এটাও বুঝে গিয়েছিল যে সারা জীবন সুন্দর থাকতে হলে তাকে কি করতে হবে আর কি না। Thanks for watching.